পড়ছি একান্ত আপনার ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই ঝরে ঝরে পড়ছে না তাল তাল হয়ে পড়ছে চামচটা এনেছে যে একবারে 1 কেজি ম্যাগি খাবে। গুড মর্নিং ফ্রম রবিবা হোমস্টে চেরাপুঞ্জি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি ডবল ডেকার রেনবো হয়ে এই রুমে ফিরেছিলাম। সে নিয়ে আমি ডিটেলসে কিচ্ছু বলছি না, তোমরা ব্লগটার সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে গেলে প্লেলিস্ট চেক করে নিতে পারো। তো এখন সময় 8:20 আর পুরোপুরি রেডি হয়েছি রাইডের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি 7টার সময়, আর ঘুমটা তো হয়েছিল বেশ কী বলবো অসাড়ে ঘুম যাকে বলে অসাড়ে ঘুম। সন্ধ্যাবেলা যখন ট্রেক করে ফিরলাম তারপরে আমরা কী করেছিলাম, আমার এখান থেকে 6 কিলোমিটার দূরে মানে রবিবার হোমস্টে থেকে 6 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওখান থেকে আমরা মাংস কিনে নিয়েছিলাম 1 কেজি 340 টাকা দিয়ে। বাবু সোনা তো ও রান্না করেছিল মাংস 1 কেজি রান্না করতে ওরা মেটেরিয়ালস দিয়েছে, গ্যাস দিয়েছে, জাস্ট আমাদেরকে শুধু রান্নাটা করে নিতে হয়েছে, তার জন্য দিতে হয়েছে 300 টাকা আর 60 টাকা ভাতের প্লেট। চিকেন রাইস খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে সকালবেলা একদম 7টার সময় ঘুম ভেঙেছে, অসাড়ে ঘুম যাকে বলে সেই রকম ব্যাপার। তারপরে চাটা খেয়ে পুরোপুরি রেডি, গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গিয়েছে, প্রত্যেকটা গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। আজকে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গা ভিজিট করব, আর তোমাদের বলে রাখি ডবল ডেকার করে শরীরে মানে প্রচণ্ড ব্যথা। কালকে রাত্রেবেলা একটা করে কমপ্লিফ্যাম খেয়েছিলাম, তারপরেও কমপ্লিফ্যাম খাওয়ার পরেও মোটামুটি ব্যথাটা যে পুরোপুরি গিয়েছে তা না। তারপরেও আজকে একটা 166 কিলোমিটার একটা রাইড আছে, এখান থেকে ডাউকির দূরত্ব 74 কিলোমিটার। তো আজকে কোথায় কোথায় রাইড করবো, কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটারে শেয়ার করে নিচ্ছি। তো এখন সময় 8:40 আর বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। বেরিয়ে গেলাম বলতে আজকের রুট প্ল্যান সেটা তোমাদেরকে বলে দিই। আজকে এখান থেকে প্রথম যাব ক্যানিয়ন ভিউ পয়েন্ট, রবিবা হোমস্টে ক্যানিয়ন ভিউ পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার। তারপর ওখান থেকে যাব লিভিং রুট ব্রিজ, যেটা কিনা রিওয়াই গ্রামে অবস্থিত। তারপর চলে যাব মাউলিলং ক্লিনেস্ট ভিলেজ, তারপর চলে যাব বরহিল ওয়াটারফলস, তারপর চলে যাব ডাউকি। তো আজকের আমাদের এই হলো রুট প্ল্যান। টোটাল হোমস্টে টু হোমস্টে 166 কিলোমিটারের একটা রাইড আছে। তো কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, তো ভিডিওটার সঙ্গে থেকো। যে রুটগুলোর কথা বলছি সেই রুটগুলো হচ্ছে চেরাপুঞ্জি দিকে নয়, বিগত যে ডবল ডেকার থেকে শুরু করে যে নওখালিকাই থেকে শুরু করে 7 সিস্টার সবই চেরাপুঞ্জি দিকে পড়েছিল। এটা ঠিক উল্টো দিকে, মানে এখন যাচ্ছি শিলংয়ের দিকে, একটু পরে আবার ডান দিকে যে রাইড টার্ন আছে সেই রাইড টার্ন নিয়ে নেব। রবিবা হোমস্টেতে এই কারণেই ছিলাম, ওটা হলো মিডিল পয়েন্ট চেরাপুঞ্জির 20 কিলোমিটার আগে, মানে ওখান থেকে চেরাপুঞ্জি যেতে একটু সময় লাগে, কিন্তু এখান থেকে এইগুলো যেতেও আবার তাড়াতাড়িও হয়। আর ওয়েদার আপডেটটা একটু দিয়ে দিই, এখন সকাল 8:40 বাজে, আর ওয়েদারটা ঠিক একদম মানে কি বলবো, ডান দিকে পাহাড়গুলো তো ধোঁয়া হয়ে আছে, রোদের দেখা এখনও পর্যন্ত পাইনি। যখন গাড়ি লোড করছিলাম বা কোল্ড স্টার্ট যখন দিচ্ছিলাম তখন সূর্যের আলো দেখতে পেয়েছিলাম। তো এখন এখান দেখতে পাচ্ছি মেঘ করেছি, চারিদিকটা ধোঁয়া হয়ে আছে, এইরকম ওয়েদারের কন্ডিশন। যে পাহাড়ের ঢালে এইরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সাদা সাদা। এই ফুলগুলোর নাম কিছু তোমরা যদি জেনে থাকো কেউ একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে। এই হলো ম্যাওডক ডিমপেম ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে এই যে ডান দিকের দুটো বড় বড় পাহাড়, মাঝখান থেকে সবুজের গালিচা বিছানো, ওখান থেকে দারুণ একটা সুন্দর ভিউ আসে। আগের দিন আমি আর সৌমিত্রদা মাংস কিনতে এসেছিলাম এখান থেকে, মানে ওই হোমস্টে থেকে এই পথে 6 কিলোমিটার, মানে এখান থেকে এখনও 2 কিলোমিটার দূরে একটা বাজার মতো আছে, সেখানটায় সব পাওয়া যায়। সকালবেলা ডিম সিদ্ধ খাওয়া বলে ডিমও কেনা হয়েছিল, তো ডিম নিয়েছিল 8 টাকা করে পিস, কিন্তু চেরাপুঞ্জি থেকে ডিম কিনেছিলাম 10 টাকা করে পিস নিয়েছিল। তার আগের দিনে চিকেন থালি খেয়েছিলাম 220 টাকা করে, 2 পিস করে চিকেন দিয়েছিল ঠিক এইটুকু করে পিস, এইটুকু করে। তবে কালকে আমরা 1 কেজি চিকেন নিয়েছি 340 টাকা দিয়ে, রান্না করতে নিয়েছি 300, 640, 20 টাকার নিয়েছিলাম স্যালাড 660, ওদিকে ভাত নিয়েছিলাম 240 টাকার। মানে আমাদের 900 টাকার মধ্যে আমাদের পুরো একদম খাওয়াটা বেশ পারফেক্ট হয়েছিল। আগের দিনে 880 টাকার মধ্যে এইটুকু 2 পিস মাংস, তো ওই জন্য ওটা করা আর কি। আমরা সবসময় বলি যে এখানকার রান্নাটা বাড়ির মতো হয় না, কিন্তু কালকে তো বাবুসোনা রান্না করলো। অ্যাকচুয়ালি রান্নার কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে মশলা। ও মশলা আমরা ওখানে খাই না, এখানকার মশলাটা একটু অন্যরকম। কালকে বাবুসোনা যেরকম রান্না করলো, ঠিক ওরা যেরকম রান্না করেছিল আগের দিনের চিকেনটা ঠিক সেরকমই লেগেছে। এখানকার মশলার জন্যই মাংসের টেস্টটা আলাদা হয়ে গিয়েছে। কিন্তু আমি একটা জিনিস এখানটায় এসে মিস করছি, সেটা হলো এখানকার খাবারে আমি রাহি শাকটা পাচ্ছি না, কোয়াশটাও পাচ্ছি না। সবজি দিচ্ছে কিন্তু রাহি শাকটা তো আমার খুবই সুন্দর লাগে। ওই একটা পাহাড় দেখছি শুধুমাত্র ফার্ন গাছের পাহাড়, পাহাড়ের ঢালের সব ফার্ন গাছ। আর বলতে বলতে এদিকটায় ফাঁকার, ওদিকটায় মেঘ আস্তে আস্তে চলে আসছে। মেঘালয় এটাই বৈচিত্র্য। আর এই যা ওয়েদার, আমি তো কনফিউজড যে ক্যানিয়ন ভ্যালি যে ভিউ পয়েন্ট সেটা দেখতে পাবো কিনা। এরকম মেঘে ঢাকা থাকলে কী দেখবো। এখানটায়
এতটাই ভিজিবিলিটি কম, মানে কিছুই দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হঠাৎ হঠাৎ করে মেঘগুলো চলে আসছে, হঠাৎ হঠাৎ করে। মনে হয় এটাকে কুয়াশা ভাবতে পারো, কিন্তু কুয়াশা নয়। কুয়াশা আর মেঘের মধ্যে এটাই পার্থক্য, যখন তুমি মেঘের মধ্যে দিয়ে রাইড করবে তখন তোমার ঠান্ডাটা ফিল হবে, যখন তুমি কুয়াশার মধ্যে রাইড করবে তখন তোমার এই যে জামা কাপড়গুলোতে হালকা হালকা জলকণা জমে সাদা হয়ে যাবে। রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা, একদম নির্জন, আর দুদিকে এরকম গাছ, রাস্তার উপরে শুকনো পাতা পড়ে আছে, মানে বোঝা যাচ্ছে এই রাস্তায় খুব একটা বেশি পর্যটক বা গাড়ি ঘোড়া চলাচল করে না। এখন সময় সকাল 9:30 আর আমরা চলে এসেছি ক্যানিয়ন ভিউ পয়েন্ট। তোমাদের আস্তে আস্তে বলছিলাম যে যা মেঘ, মানে কি বলবো, এটা একটা নির্জন জায়গা, এখানটায় কেউ নেই, গাড়ি পার্কিং করার জায়গাও আছে, আর সামনেই ভিউ পয়েন্ট। এখানটা খুব কম লোকই আসে। আসার এই পথটা খুব সুন্দরই রাস্তা, সরু করে দুদিকে গাছ, খুব সুন্দর রাস্তা। আর গাড়িগুলো আমরা এখানে রেখেছি, আর ভিউ পয়েন্টে যাওয়ার সরু রাস্তা করে দেওয়া আছে, অল্প ছোট্ট একটু জায়গা, আর এখান থেকে ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছ পুরোটাই মেঘে ঢেকে গিয়েছে। অ্যাকচুয়ালি এসব জায়গাতে দুপুর বা বিকালের দিকে এলে ভিউটা ভালো লক্ষ্য করা যায়, সকালের দিকে এলে চারিদিকে মেঘ ভরে যায়। তো যেহেতু আমরা অনেকটা পথ কভার করব আজকে 167 কিলোমিটার, মানে এখান থেকে যাব, এখান থেকে 36 কিলোমিটার লিভিং রুট ব্রিজ, যেটা রিওয়াই ভিলেজে অবস্থিত। তারপর চলে যাব মাওলিলং, এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম। তো অনেক পরিকল্পনা আছে, তো ওই জন্য এখানে চলে এসেছি। জায়গাটা তো এসে সত্যি মায়াবী জায়গা, এখানটা এসে আমাদের মন ভরে গেছে। হয়তো ভিউ দেখতে পাই তো দেখা গেল না, কিন্তু ওই জায়গাটা সত্যি মায়াবী জায়গা, মানে একদম নিরিবিলি, চারিদিকে পোকার ঝিঁঝি পোকার ডাক জায়গার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। এখন সময় 10:35 আর ক্যানিয়ন ভিউ পয়েন্ট থেকে ঘুরে চলে যাচ্ছি লিভিং রুট ব্রিজের দিকে, যেটা রিভাই ভিলেজে অবস্থিত। এখানটা আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম এখানটায়। যদি মেঘটা সরে যায় লাস্ট একটু ভিউ পয়েন্ট দেখতে হবে, তবে একটু হালকা সরেছিল, হালকা মতো সরেছিল, ক্যামেরাতে স্পষ্ট আসছিল না, ওই জন্য ক্যামেরাটা আর তোমাদের দেখাতে পারলাম না। ওইদিকে ওয়াটারফলসের আওয়াজও পাচ্ছিলাম, ঝর্নার আওয়াজও পাচ্ছিলাম, যে কোনো জল ফল পড়ছে শোঁ আওয়াজ পাচ্ছিলাম। এখন থেকে এখানে লিভিং রুট ব্রিজের দূরত্ব 36 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট। অনেক তো পরিকল্পনা আছে, দেখা যাক কি হয়। জায়গাটা কিন্তু দারুণ জায়গা, কেন কি এটা একদম নিরিবিলি, নির্জন। ফার্স্ট গিয়ারে দিয়ে একদম আস্তে আস্তে উঠতে হচ্ছে। আমরা এসেছিলাম স্ট্রেট, আমরা এবার ডান দিকে বেঁকে যাব। আমাদের একটু ভুল হয়ে গেল, আমরা যদি ওই ক্যানিয়ন ভিউ পয়েন্টে যদি না দাঁড়িয়ে, বা ক্যানিয়ন ভিউ পয়েন্টে এই ওয়েদার দেখে না গিয়ে আমরা যদি ডিরেক্ট চলে যেতাম, তাহলে ফেরার পথে আমরা এই যে 1 ঘন্টাটা আমাদের এখানটায় হয়ে যেত ঠিকঠাক। এখানে ম্যাক্সিমাম রাইডার দেখছি আসামের। তুই ফিল আপ করে আমি এখানটায় আছি, তো বাবুসোনার গাড়ি ফিল আপ করাবে। তো বাঘার তো এখন পেট ভর্তি আছে, পেট ভর্তি না অর্ধেক আছে, এখন তেল ফেলানোর প্রয়োজন নেই। জায়গাটার নাম পাইনুরসালা, কী সব নাম, উদ্ভট নাম। এখানটায় প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, এটা একটা বাজার টাইপের, অনেক ক্রাউডও আছে। এখান থেকে সিঙ্গেল রুট ব্রিজ 26 কিলোমিটার, সময় দেখাচ্ছে 53 মিনিট। মানে বাজার এরিয়া তো, খাবারের গন্ধ পাচ্ছিলাম। 11টা বেজে গিয়েছে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, তো ওই জন্য খাবারের গন্ধে যেন খিদেটা যেন আরও বেড়ে গেল। কোন রাস্তায় এলাম রে বাবা, খাওয়াটা রাস্তা, কোন রাস্তা হলে তো চাপ হয়ে যাবে। দুদিকে বাঁশ গাছের ঝাড়, বাঁশ গাছের ঝাড়গুলো দেখো, পাহাড়ের বাঁশ গাছ। এই বাঁশের লাঠি দিয়েই কালকে ট্রেক করছিলাম। সামনে তো বিরাট একটা ট্র্যাক। এদিকে আবার গুঁড়ি বৃষ্টি পড়েছে, বৃষ্টি হলেই তো সমস্যা, দাঁড়াও, রেনকোট পরো, ঝামেলা। এইটা বৃষ্টি হচ্ছে বোধহয় অনেকক্ষণ ধরে, রাস্তা তো ভিজেই আছে। তাহলে এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিই। তোমার রেনকোট পরতে হবে তো, সেইভাবে রেল লেয়ারটা পরেই নিলাম, শুধু শু কভারটা পরা হয়নি। একদম হালকা বৃষ্টি পড়ছে, পরার খোলা যা কষ্টকর ব্যাপার, ওই জন্য পড়লাম না। কেন কি সামনে লিভিং রুট ব্রিজ রিওয়াই ভিলেজ আছে, এখান থেকে মাত্র 1.2 কিলোমিটার।
रुपीस एक बाइक। एक बाइक 10 रुপিस। দাম দিচ্ছি না। 3টে বাইক আছে। ऐसे कितने किलोमीटर दूर? চলো মেন যেখান থেকে লিভিং রুট ব্রিজে যায় সেখানটায় চলে এসেছি। এই যে চলো এখানটায় পার্কিং করি। তো লিভিং রুটের ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর এখানটায় টিকিট কাউন্টার এন্ট্রি ফিস 40 টাকা পার পার্সন, আর ক্যামেরার জন্য 20 টাকা। 4 জন 4 চারি 160, আর 2 টাকা ক্যামেরা 180 টাকা। আর ভিজিটিং আওয়ার্স দেওয়া আছে 7টা AM 6টা PM। তো এখন সময় 12টা 30 আর আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজের একদম কাছাকাছি। তো এখানটায় এন্ট্রির জন্য নিল 40 টাকা, আর ক্যামেরার জন্য নিল 20 টাকা। এই ব্রিজটা তুলনামূলক বেশি জনসংখ্যা, কারণ যেহেতু অল্প একটুখানিটা ট্রেক করতে হয়, ওই জন্য এখানটায় প্রচুর পর্যটক। এই তো সামনে একদম 2 থেকে 3 মিনিটের ঘন্টা পথ। অ্যাকচুয়ালি এখানটায় ভিড় হয় মেন কারণ যেহেতু পার্কিং থেকে একদম খুব কাছাকাছি হয়তো 2 মিনিটের পথ, ওই জন্য বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ব্রিজে আসছে। তো এই জন্য আসতে পারে, ওই জন্য একটু বেশি ভিড়। এই হলো সেই গাছ, এই গাছের শিকড় এমনভাবে এপারে গিয়েছে তো রাস্তার মতো হয়ে গিয়েছে। একদম তলাতে পাথর দেওয়া আছে পুরো যেন পাথরের রাস্তা, কিন্তু তলাটা ফাঁকা আছে, শিকড় দিয়ে রাস্তা। চলে এসেছি লিভিং রুট ব্রিজ, লিয়াই গ্রামে অবস্থিত ডবল ডেকার রুট ব্রিজ, যেটা কিডনা ভিলেজ থেকে ট্রেক করতে হয়, কিন্তু এটা লিভিং রুট ব্রিজ যেটা কিনা লিয়াই ভিলেজে অবস্থিত। এই ব্রিজটা একসঙ্গে 50 জন একসঙ্গে চলাফেরা করতে পারে। ইলাস্টিক নামে এক ধরনের রাবার গাছ, এই গাছের শিকড় থেকে লিভিং রুট ব্রিজটা তৈরি হয়েছে। আরেকানাট গাছের ফাঁপা বেতের মধ্যে দিয়ে শিকড়গুলো প্রবেশ করলে ওপার থেকে ওপার করানো হয়। ব্রিজটা তৈরি হতে মিনিমাম 25টা বছর সময় লাগে। তো এখন সময় দুপুর 1টা, আর লিভিং রুট ব্রিজ থেকে জাস্ট বেরোবো, আর সঙ্গে সঙ্গে এরকম প্রচণ্ড বৃষ্টি এলো। এই সময় কি করব, আমাদের খিদেও লেগেছে প্রচণ্ড, দুপুরে ভাত খাওয়া হয়নি। তো আমরা গ্যাস ক্যারি করেছিলাম, ম্যাগি ক্যারি করেছিলাম, ছোট্ট গ্যাস। আর এই ম্যাগি করার জন্য এই একটা পট আছে, তো এখানটা আমরা ম্যাগি করব। আমরা আর বাইরে কিনে খাচ্ছি না, আমরা গ্যাস ক্যারি করেছিলাম আর ম্যাগিও কিনে নিয়েছিলাম এখান থেকে। তো এখান থেকে ম্যাগি করে খেয়ে তো ঠিক বৃষ্টিটা থামলে চলে যাব মাউলিংলং, চলে যাব ক্লিনেস্ট ভিলেজ এশিয়ার, আর তারপরে চলে যাব ডাউকি। কত বাকি ভাই? আর 1 মিনিট হবে। 1 মিনিট? তুলে দেবো সবুজটা কি বার করেছে? ওটা চাউমিন কাপড়টা আবার করেছে নাকি? কি হয়েছে? চামচটা এনেছে যে একবারে 1 কেজি ম্যাগি খাবে। চামচটা খেলে এরকম ম্যাগিটা খেলে দেখ আছে বলো আমার পেটটা বড় মতো দিয়ে খাক। তোর দিয়ে কেউ তোর মাল কেউ খাবে নি, আমার দিলেও খাবো না আমি। তার মানে পেট ভরে গেছে, ঝরে পড়ছি এখন তো আপনার ঝরে পড়ছে, এই ঝরে পড়ছি না, তাল হয়ে পড়ছি। তো চলো এখন সময় 2:05, লিভিং রুট ব্রিজ থেকে সবাই বেরোলাম। অনেক আগেই বেরোতে পারতাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর সেই ফাঁকে কি করলাম, আমরা ম্যাগি ফুটিয়ে আমরা খেলাম। দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, তো একটা করে ম্যাগি হয়নি, ওই জন্য 2টো করে ম্যাগি একসঙ্গে খেয়ে নিলাম। আর এখান থেকে যাব মাউলিংলং ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ। এখান থেকে 1.9 কিলোমিটার দেখাচ্ছে। মাউলিংলং ভিলেজে ঢোকার আগে এইরকম একটা যে রিসেপশন, এখানটায় থেকে আমাদের টিকিট নিল। তো পার পার্সন 50 রুপিস, 4 জন আছে, টোটাল 200 টাকা নিল। ও প্রচুর গাড়ি পার্কিং করা আছে। বলতে বলতেই বৃষ্টি পড়েছে আবার। জিজ্ঞেস কর বৃষ্টি পড়ে গেল তো। চল তো
এখন সময় 2:20 আর আমরা পার্কিংয়ের জায়গা আমাদের বাইকটা পার্কিং করে দিলাম, দিয়ে যাচ্ছি মাউলিনলং ক্লিনেস্ট ভিলেজ। এখানটা প্রচুর পর্যটক, প্রচুর। আজকে সারাদিন বৃষ্টি আমাদের সঙ্গে, মানে যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি আর বৃষ্টি। চল মুখটা কাজই কেন। তো এখানটা একটা স্কাই ভিউ পয়েন্ট আছে, একসঙ্গে 10 জন এই সিঁড়ি দিয়ে একদম গাছের উপর থেকে ভিউটা দেখা যায়, আর 30 টাকা পার হেড। এই হলো গ্রামের ছোট ছোট বাড়ি, বাড়িগুলোকে হোমস্টে বানিয়ে রেখেছে সব। আচ্ছা, একটা দোকান, একটা রেস্টুরেন্ট। চলে এসেছি মাউলিনলং ভিলেজ। এই গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজের জন্য বিখ্যাত। খাসিয়া সম্প্রদায়ের বংশ পরম্পরা অনুযায়ী মেয়েরা আর জ্যেষ্ঠ কন্যা সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়, আর সন্তানেরা মায়ের পদবী উপাধি লাভ করে থাকে। ডিসকভারি অফ ম্যাগাজিন ইন্ডিয়া অনুযায়ী 2004 সালে এশিয়ার এবং 2005 সালে ভারতবর্ষের পরিচ্ছন্ন গ্রাম হিসাবে ঘোষণা করে। গ্রামটিতে 95টি পরিবার আছে খাসিয়া সম্প্রদায়ের। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো সাক্ষরতার হার 100%। তো এই হলো ছোট্ট একটি ইনফরমেশান মাউলিনলং ভিলেজের। এখন সময় 2:50 আর ক্লিনেস্ট ভিলেজটা একটু ঘুরলাম। পলট বিয়ে টান নে, ঠিক আছে বসে যা। চলো চলো সমিত দা। তো একটু তাড়াতাড়ি করলাম আর কি। এখান থেকে যাব ডাউকি, বাংলাদেশের কাছে, বাংলাদেশ বর্ডার। ডাউকি, উমগোট নদী, বোটিং, অনেক কিছুই বাকি আছে। তো এখান থেকে ডাউকির দূরত্ব আছে 28 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা। অ্যাকচুয়ালি মাউলিনলং ভিলেজ এটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যেটা থেকে বুঝলাম যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আর সাজানো গোছানো ব্যাপারটা আমার মনে হয়েছে গ্রামটা সুন্দরভাবে সাজানো। কেউ যদি মাউলিনলং ভিলেজে থাকতে চায় থাকতেও পারে। অ্যাকচুয়ালি ওই যে গ্রামগুলো আছে না, ওই গ্রামে বাড়িগুলোতে প্রায় বেশিরভাগ বাড়িতে হোমস্টে বানানো। এই কাঁটাতারের বেড়া আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা বাংলাদেশের খুব কাছাকাছি চলে এসেছি। এই কাঁটাতারের বেড়া দেওয়া, উপারটায় বাংলাদেশ। জায়গাটার নাম হলো বরহিল, আর সামনেই আছে বরহিল ওয়াটারফলস। কত দেখছো, এটা হচ্ছে বরহিল ওয়াটারফলস। বরহিল জলপ্রপাত থেকে ডাউকির দূরত্ব 8 কিলোমিটার। বরহিলস থেকে যখন বেরোলাম তো তখন অলরেডি দুজন জিজ্ঞাসা করলো, বরহিলস থেকে একজন জিজ্ঞাসা করলো, আর বরহিলস আর এই ডাউকির মাঝে একজন জিজ্ঞাসা করলো যে বোটিং। ওকে যদি বলি যে বোটিং, তো আমাদের সঙ্গে এসে নিজস্ব হয়তো কোনো বোটিং আছে, ওখানটায় গিয়ে বোটিং করাবে। তো আমরা বললাম যাই আগে, তারপর দেখছি বোটিং কি। রাস্তার বিভিন্ন জায়গায় দেখছি আর্মি দাঁড়িয়ে আছে, কেন কি ওটা তো বর্ডার লাইন। কাঁটাতারের বেড়া, আর বিভিন্ন জায়গায় 2-3 করে দাঁড়িয়ে আছে। बोटिंग तो करना है, हम डाउकी रिवर काम करवाता है ना। अगर बोटिंग करें तो हेलो दादा, हेलो। बोटिंग का प्राइस कितना है? ऑफिस है सर, काउंटर है, वो जो टिकट ना कितने प्राइस? हम लोग जाएंगे, बार्गेनिंग करेंगे, जो कम पाएंगे तो करेंगे। सर आपके साथ नीचे पार्किंग है ना, आपका नीचे में डिसाइड कीजिए सर। ठीक है, ठीक है, बार्गेनिंग कीजिए नीचे में। ओके। তো এখানটায় ঢুকতে মাত্রে দেখতে পেলে তোমরা যে বোটিংয়ের জন্য ঘিরে ধরেছে। তো বললাম যে যাবো বার্গেনিং করব, যেখানে কম পাবো সেখান থেকে করব। তো বললো ঠিক আছে, তো যাই। আপাতত মোটামুটি 2 কিলোমিটার রাস্তা ধরে সবাই দাঁড়িয়ে আছে, গেলেই জিজ্ঞাসা করছে যে বোটিং করার জন্য। চলে এসেছি ডাউকি বোটিং পয়েন্টে। সামনে দেখছো এই ডাউকি নদী, আর এখানটায় টিকিট কাউন্টার। ওখানটায় দাঁড়াতে সঙ্গে দুজন বোটিং হবে। তো আমরা বললাম যে হ্যাঁ বোটিং করবো।
তো এখানটা অফিসে নিয়ে এলো, অফিসে নিয়ে আসার পরে বলছে যে একটা বোটে 3 জন করে অ্যালাউ, 3 জনের বেশি অ্যালাউ না। এটা ডাউকি নদীতে অর্ধেকটা বোটিং করাবে, তার জন্য 30 মিনিটে নেবে 800 টাকা, 45 মিনিটে নেবে 1000 টাকা, আর 1 ঘন্টার জন্য নেবে 1200 না 1500 টাকা এরকম নেবে। দুটো বোট নিতে হবে, একটা বোটে আমাদের 4 জন আছি, একটা বোটে তো কোনো প্রকারই হবে না, বলছে যে দুটো বোট লাগবেই। তো সেক্ষেত্রে অনেক রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে দুটো বোট নিচ্ছি, তবে 45 মিনিট করে ঘুরবো, আমাদেরকে নিতে হবে 800 টাকা করে। তো তাতে রাজি হলো, আর আমরা উপর থেকে নিচে মানে একদম রিভার বেডে নামছি। এখানটায় অনেক বোট আছে। এই মুহূর্তে আছি ডাউকি নদীর উপরে, আমরা বোটিং করছি। আমাদের বোটে আছে আমি আর বাবুসোনা, আর ওদিকে বোটে আছে পল্লব আর সৌমিত্রদা। প্রকৃতপক্ষে এই নদীটা হলো উমগট নদী, ডাউকি গ্রামের পাশে থাকায় এটাকে ডাউকি বলা হয়। প্রকৃতপক্ষে এটা উমগট নদী। এই নদীটা ভারতবর্ষ তথা এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন নদী। পশ্চিম পার্বত্য জয়ন্তী জেলার তো জয়ন্তী পাহাড়ের নিচে এই নদীটা অবস্থিত। স্থানীয় জেলেদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ মাছ ধরার জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশে প্রচুর ছিপ নিয়ে টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এই নদীর চারপাশটাতে। এই যে ডাউকি বা উমগট নদীর উপর একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা ঝুলন্ত ব্রিজ। এটি তৈরি হয়েছিল 1932 সালে। 2021 সালের এপ্রিলে মেঘালয় সরকার বিদ্যুতের ঘাটতির পরিপ্রেক্ষিতে নদীর উপর একটি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে যা স্থানীয়দের গ্রামবাসীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া এবং বিরোধিতা পেয়েছিল, যারা আশঙ্কা করেছিল যে এটি নির্মাণ পর্যটকদের ব্যাহত করবে। প্রকল্পটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এই উমগড় নদী এর উৎস হলো চেরাপুঞ্জির একটা মনসুন নামের সংরক্ষিত বন থেকে এই নদীটা সৃষ্টি হয়েছে আর মৌনতা গিয়ে শেষ হয়েছে। এই উমগড় নদীর দৈর্ঘ্যটা 33 কিলোমিটার। এটা এখান থেকে হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।